সুপ্তি পাণ্ডে না শ্রেয়া পাণ্ডে, মানিকতলায় ইতিমধ্যেই তৃণমূলে একটা জোর লড়াই চলছে, এই লড়াই থামানো যাবে? তুমি বোধহয় ইদানিং যে প্রসারগুলো হলো দেখলে না, তৃণমূল সবার আগে প্রচারে নেমেছে এবং হই হই করে জনমানুষ প্রচার করছে। সেখানে সুপ্তি পাণ্ডে আর শ্রেয়া পাণ্ডে এই ডিভিশনটা আমি নিজে প্রচার করেছি, আমি কিন্তু দেখতে পাইনি, আমি খুব অনেস্টলি বলছি। বাকিটা আমি সব খবরে দেখেছি। আমার পশ্চিমবঙ্গ তো আজকাল খবরে চলে বেশি। এই যে খবরটা গদি মিডিয়া বলে আমরা জানতাম, সেই খবরে চলুক না, একটু তোমাদেরও বেশ ভালো লাগবে, মুখরোচক খবর হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব পরিষ্কার বলছি যে আমরা সত্যিই হই হই করে খবর করছি এবং আমরা হই হই করে কাজ করছি। আমাদের কাছে সবথেকে বড় অস্ত্র হচ্ছে ওইখানকার সাধন পাণ্ডের যে দীর্ঘদিনের কাজ, এক, আর দুই, আমাদের 2 বছরের বেশি সময় ধরে এই কল্যাণ চৌবের ষড়যন্ত্র, যেতে মানুষের পরিষেবাটাকে যে কোনোভাবে তারা আটকে দিয়েছে। সত্যিই কি কিছু নেই? আমি তো দেখতে পাই লড়াই তো মানুষের সঙ্গে থাকার লড়াইটা তো হচ্ছে কল্যাণ চৌবের মতন যারা বিট্রে করেছে তাদেরকে হারানোর লড়াই, পরিষেবা দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য লড়াই। এর বাইরে সত্যিই আমি কিছু দেখতে পাচ্ছি না। আর মা মেয়ের মধ্যে রক্তের সম্পর্ক, কী লড়াই দেখবে তুমি? আমি জানি না। আর আমাদের তৃণমূলের মধ্যে মানবতাবাদ সবার আগে, যে মানবতাবাদের বন্ধনে আমরা বেঁধে রয়েছি এবং আমরা জানো তৃণমূলের আদর্শ নীতি নিয়ে অনেক সমালোচনা করে, যাদের নীতি আদর্শ নিয়ে নাকি তারা সব থেকে কাজ বেশি করে। গলি গলি মে চোর হে, রাজীব গান্ধী চোর হে, সোমনাথ চট্টোপাধ্যায় আজীবন সদস্য পদ পান না, তারপরেও ওরা জোট করে। ফলে যাদের আদর্শ নিয়ে প্রশ্ন থাকবে, যাদের মনে এরকম দ্বন্দ্ব দ্বিধা থাকবে, তারা শূন্যের দিকে যাবে, আর আমরা মানুষের সঙ্গে থেকে আমরা ভোটের দিকে এগিয়ে যাব। একদম শেষ প্রসঙ্গ, ইন্ডিয়া জোট, এই জোটে মমতা ব্যানার্জির এখন ভূমিকা কি? আমি এই কারণে বলছি, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন, এবার জোট সরকার হলো। আমি বলছিলাম এই ইন্ডিয়া জোটে ঠিক মমতা ব্যানার্জির ভূমিকা এখন কি? তিনি 29টা এমপি। দেখুন, আমাদের একটা পরিষদীয় বৈঠক নিশ্চয়ই হবে, পার্লামেন্ট চলাকালীন নিশ্চয়ই হবে। সবথেকে বড় কথা, ইন্ডিয়া জোট একটা এমন বহু বৈচিত্র্যমণ্ডিত জায়গা থেকে তৈরি হয়েছে, যেটা ভারতের যে বহু সংস্কৃতিবাদী চরিত্র, সেই বহু সংস্কৃতিবাদী চরিত্র রক্ষা করার জন্য তৈরি হয়েছে। এটা একটা অটোমেটিক চয়েস হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। সেই অটোমেটিক চয়েসটা একটা বাধ্যতাও বটে। এই বাধ্যতাটা রাখা খুব দায়িত্বপূর্ণ জায়গা, কারণ উইথ দ্য বিগ পাওয়ার কাম বিগ রেসপন্সিবিলিটি। পার্লামেন্ট আরও শক্তিশালী হলো, সত্যি পার্লামেন্ট, বিজেপি দুর্বল হলো কিন্তু পার্লামেন্ট শক্তিশালী হলো, ভারতীয় গণতন্ত্র শক্তিশালী হলো। সেই শক্তিশালী গণতন্ত্রকে বজায় রাখার দায়িত্ব তৃণমূলের যথার্থভাবে রয়েছে এবং তৃণমূল সেটা পালন করবে। কিন্তু দেখার বিষয়, যে দুটো বৈশাখী নিয়ে, যে দুটো ক্রাশ নিয়ে এখন এনডিএ সরকার চলছে, যেটা তোমার সাংবাদিক নিশ্চয়ই 5-7 বছরের বেশি হয়েছে, গত 5 বছরে তুমি দেখতে পাওনি। একটা কুম্ভকর্ণের ঘুম ভেঙে হঠাৎ করে ইন্ডিয়া জোটের পরে হয়েছিল, তারপরে এখন এনডিএ জোট খুব কাজ করছে। এই দুটো বৈশাখী ঠিকঠাক থাকে কিনা তার উপর তো অনেক কিছু নির্ভর করছে। আমি বাংলার একটা ছোট্ট জিজ্ঞাসা থেকে আমার এক প্রসঙ্গটা শেষ করব, যে এই যে 29টা আসন, এই 29টা আসনের আসল চাবিকাঠি কি ওই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে? দেখো, লক্ষ্মীর ভাণ্ডার তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নির্ধারক। দ্বিতীয় নির্ধারক হচ্ছে বিভাজনকারী রাজনীতির মতন যে কথা, মঙ্গলসূত্র, মুসলিম, মুজরা, ব্লা বা মাছ, এইগুলোও তো আছে, যেটা বিজেপি প্রচার করেছিল। তার সঙ্গে সঙ্গে যেটা আমার মনে হয়েছে, যে আমাদের ব্লক স্তরের যে কর্মী নির্ভিত্তিক রাজনীতি, এই কর্মীভিত্তিক রাজনীতি কিন্তু যেটা বারবার সিপিএম বলতো তারা করে এসছে, আমাদের সেইখানে কিন্তু দারুণ সফলতা এসছে। আমার 1999-এ তৃণমূল জয়েন করা, মানে তখন আমার 17+ বয়স, আমি কলেজে ঢুকছি, সেই সময় তৃণমূল রাজনীতিতে একটা সাধারণ শহর থেকে আমি কাজ করা শুরু করি। আমি তারপর থেকে আজ অবধি এরকম বুথ স্তরের মিটিং দেখিনি, যেভাবে এবছর বুথ স্তরের মিটিং হয়েছে এবং বুথের কর্মীরা কাজ করেছে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় হেরেছি, স্বীকার করছি আমরা হেরেছি, কারণ আমরা আইডেন্টিটি পলিটিক্সের কাছে হেরেছি, একদম খুব পরিষ্কারভাবে বলছি। যেটার উপর আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়, সর্বপরিচয় সমন্বয়, যেটা বহু সংস্কৃতিবাদের মূল বৈশিষ্ট্য। সেইখানে আমরা নির্দিষ্ট কিছু পরিচয় ভিত্তিক জায়গায় হেরেছি। আমরা সেগুলোও নিশ্চয়ই রিকভার করব। আমাদের মূল শক্তি হয়েছিল একদিকে সেবা পরিষেবা, আর একদিকে যে কথা দিয়ে কথা রাখার জায়গা, আর একদিকে হচ্ছে ভুল সংশোধন করা। এই ভুল সংশোধন করার রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে যাবৎকাল কেউ করেনি, যেটা আমরা সামনে থেকে দাঁড়িয়ে করছি। তাহলে তো বলতে হবে অধীর চৌধুরী সব থেকে বড় সত্যটা বলেছেন। ভোটে হেরে যাওয়ার পর তিনি বললেন, আমি হিন্দুও হতে পারিনি, মুসলিমও হতে পারিনি, আমি মাঝখানে স্যান্ডউইচ হয়ে গিয়েছি। হ্যাঁ, স্বাভাবিক তো, স্যান্ডউইচ তো হবেনি। যে কারণে উনি পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটটাকে দুর্বল করেছেন, সেই কারণেই স্যান্ডউইচ হয়েছেন। ওনাকে হিন্দু বা মুসলিম হতে হতো না, ওনাকে ইন্ডিয়া জোটের ধর্মটা পালন করতে হতো। মানুষ বুঝে গিয়েছিল উনি বিজেপির সবথেকে বড় তল্পি বাহক।
উনি বুঝে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার জন্য উনি বিজেপিকে শক্তি জুগিয়ে গেলেন কোনো না কোনোভাবে, তারই ফল পেলেন। সেটা অবশ্যই প্রদেশ কংগ্রেসের বাকি নেতারা বুঝেছেন কেন্দ্র কীভাবে প্রদেশ কংগ্রেসের সঙ্গে ভিন্নতা তৈরি করেছে। ফলে অধীর চৌধুরী যদি একমাত্র স্যান্ডউইচ হন, বাকিরা কী তাহলে? বাকিরা আর কেউ ছিল না? পশ্চিমবঙ্গে জঙ্গিপুর ছিল না, মুর্শিদাবাদ ছিল না, সেখানে কে স্যান্ডউইচ হলো তাহলে? ব্যাপারটা এখানে নয়, ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছ এবং কোন কথা দিয়ে কোন কথা রাখা পৌঁছাচ্ছ, কোন অবজেক্টিভ রিয়েলিটি নিয়ে। রাজনৈতিক বাস্তবতা তো একটা ব্যাপার আছে, শুধু তত্ত্ব কচকচানি দিয়ে হবে না। বাস্তবতাটা কি, যে তুমি প্রকৃত প্রস্তাবে যে কথা দিয়েছো সেই কথাটা রাখতে পারছো কি না, নাকি শুধুই ঢক্কানিনাদ করছো। আমরা সেই কাজটা করতে পেরেছি, অধীর চৌধুরীর মুখোশটা খুলে গিয়েছিল।